সরাসরি এবং অত্যন্ত কঠোর হুমকি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আসল খেলা তো তারা এখনো শুরুই করেনি, সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে এবং হুঙ্কার দিয়েছে যে এর কড়া জবাব দেয়া হবে। আমার কাছে মনে হয় এটাই হচ্ছে কানার হাতে কুড়াল দিলে দেশের অবস্থা এরকমই হবে। আমি দেশের অবস্থা এই কারণে বললাম, তো এরপর বাংলাদেশ যে সিদ্ধান্ত নিল, এখন ওই সিদ্ধান্তের ভিত্তিতে যে সিদ্ধান্ত নিল, বাংলাদেশ তো আমসালা সবই হারাইলো। ওয়ার্নিং দিয়েছিলেন, বলছিলেন যে বেশি বাড়াবাড়ি ভালো না। তারেক জিয়ার নির্দেশিত সুফল বয়ে আনতে সোফার পুরোপুরি ব্যর্থ আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দর্শক, ইতিহাসের অন্যতম সেরা ব্যর্থ সরকার বিএনপি সরকার। বিএনপির কপাল যে কতটা খারাপ, বিএনপির ভাগ্যই খারাপ। আপনারা জানেন যে বর্তমান সরকার একটি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা এসেছে। বাংলাদেশের মানুষকে যে প্রত্যাশা তারা দেখিয়েছিল তার বিপরীতমুখী একটি চরিত্র, একটি চেহারা আমরা তাদের দেখতে পাচ্ছি। বিশেষ করে সালাউদ্দিন সাহেব, তিনি একাই যেভাবে সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশকে আবারও সেই ফ্যাসিজমের দিকে নিয়ে যাওয়ার পায়তারা করছে, সেটা নিয়ে মানুষের ভেতরে একটি প্রশ্ন তৈরি হচ্ছে। জুলাই সনদের পক্ষে মানুষকে কথা দিয়ে ভোট চেয়ে ক্ষমতায় আসার পরে বলে যে নির্বাচনের জন্য জুলাই সনদে এগ্রি করেছি, নির্বাচনের জন্য এগ্রি না করলে এই নির্বাচন হতো না, আর নির্লজ্জ মন্ত্রী এমপিরা টেবিল চাপড়ায়, সেই দলে আমি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি তো ওয়াদা পূরণ করলেন না। যার ওয়াদা ঠিক নাই তার কোনো ধর্ম নাই। উনি কোন ধর্মের আমি জানি না, তবে আমরা সবাই মুসলমান। আমাদের একটাই দাবি, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক জীবন দিয়েছি, এটা বাস্তবায়ন করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ইনিয়ে বিনিয়ে ঘটনা আড়াল করতে বিএনপির ব্যর্থ চেষ্টা। দর্শক, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে ভয়াবহ তাবেদারি চুক্তি হয়েছে, গোলামি চুক্তি হয়েছে, এবং সেটা গোপন চুক্তি ছিল। পরবর্তীতে না সেই চুক্তির 32 পেজেস ডিসক্লোজ করা হয়েছে এবং অনেক কিছু আমরা স্ক্রুটিনাইজ করতে পারছি। বাট দ্যাট ওয়াজ গোপন দেন, তখন গোপন ছিল। এবং যিনি গোপনে এই কাজ করেছেন, কলকাঠি নেড়েছেন, তখন যিনি করেছেন এখনো তিনি, যদিও ক্ষমতার পালাবদল হয়েছে, রেজিম চেঞ্জ হয়েছে। এই অনুষ্ঠ থেকে তারেক রহমান ক্ষমতা এসেছে, বাট এই যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির মূল কলকাঠি যিনি নেড়েছেন তিনি একই জায়গায় আছেন। তিনি তখনও সরকারের গুরুত্বপূর্ণ লোক, এখনো গুরুত্বপূর্ণ লোক। এখন যেহেতু এটা নিয়ে জানাজানি হয়েছে, বিএনপি কি ঘটিয়েছে, এই বিএনপির স্পাই খলিলুর রহমান, তখনকার স্পাই ছিলেন, এখন তো বিএনপি, খলিলুর রহমানরা কি ঘটিয়েছেন এটা সব জানাজানি হয়েছে। এখন চারদিক থেকে বিএনপির বিরুদ্ধে তীব্র সমালোচনা। বামপন্থী লোকজন মিছিল শুরু করেছে, মশাল মিছিল, যে এই চুক্তি বাতিল করতে হবে। এবং কেউ কেউ আদালতে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তি বাতিল করতে হবে। কেউ কেউ সংসদে বলছে এই চুক্তি সংসদে উত্থাপন করতে হবে। সব মিলে এই চুক্তি নিয়ে, বিশেষ করে চীন এই চুক্তি সম্পর্কে জেনেছে, তারা প্রচন্ড ক্ষুব্ধ বিএনপির উপর। ভারত যুক্তরাষ্ট্র তো খুশি, এমনকি ইউরোপেরও অনেকে ক্ষুব্ধ, কারণ ইউরোপকে এখানে বাইপাস করা হয়েছে। এয়ারবাস, ইউরোপের এয়ারবাস, ফ্রান্স, বিভিন্ন জায়গা থেকে এয়ারবাস আগে কেনার একটা আলাপ আলোচনা ছিল, কিন্তু সেই এয়ারবাসটা কিনবে না, এখন আমেরিকা থেকে বোয়িং কিনবে, যেটা পুরোটা একটা অলাভজনক, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার একটা চুক্তি। যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কিনতে বাধ্য, $3.7 বিলিয়ন বোয়িং কিনবে। অথচ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিরাট বিরাট এয়ারলাইন্স কোম্পানিতে ধস নেমেছে, তাদের ব্যবসা চলছে না। সেখানে বাংলাদেশের মতো একটা গরিব দেশ, তারা আমেরিকার কাছ থেকে $3.7 বিলিয়ন বোয়িং কিনবে। আর এবার $3.7 বিলিয়ন দিয়ে বাংলাদেশের অর্থনীতি জাগিয়ে তোলা যায়, বাংলাদেশের সমস্ত সংকট দূর করা যায়। বাংলাদেশের কোনো বোয়িং দরকার নেই, সেই বোয়িং কেনা এবং বোয়িং রক্ষণাবেক্ষণ করতে বাংলাদেশের অর্থনীতি ফুসে হয়ে যাবে। আপনি চিন্তা করছেন, যুক্তরাষ্ট্রের যে মাল কেউ কিনে না, আরো নানান কাঁচামাল যেটা কেউ কিনে না, এমনকি অনেক কৃষি কাঁচামাল, সেটা আমাদেরকে, যে জিনিস সাপোজ বাংলাদেশের শিল্প উৎপাদনের জন্য যে জিনিস আমরা 10 টাকায় কিনতে পারবো পাশের দেশ থেকে, চীন থেকে, পাকিস্তান থেকে, সেটা 80 টাকায় কিনতে হবে আমেরিকার কাছ থেকে। তার বিনিময়ে আমাদেরকে একটু ঝুটা টুটা দিবে তারা, একটু তাদের যে তাদের কাছ থেকে কাঁচামাল কিনতে হবে, যার ফলে তুলা টুলা যেগুলো হাবিজাবি, যেগুলো একদম কম দামে কেনা যায়, সেগুলো তাদের কাছ থেকে কিনতে হবে, যার ফলে তারা একটু তাদের যে ট্যারিফ কিছুটা কমিয়ে দিয়েছে। এবার এটা আরো নানান বিষয় আছে। এই যে তাদের কাছ থেকে বোয়িং কিনতে হবে, যে বাধ্যবাধকতা, এটা কোনো চুক্তিতে থাকে যে বোয়িং কিনতে হবে? এটা কোনো কথা? আরে ভাই, আমার একটা জিনিস লাগবে, আমি কোন জায়গা থেকে কিনবো কি কিনবো না আমার ব্যাপার, এটা আপনি কিনতে বাধ্য করবেন? অচল মাল
আমার কাছে চালিয়ে দিবেন অলাভজনক মাল। কোয়ালিটিও কিন্তু এটা নিয়ে প্রশ্ন আছে। যুক্তরাষ্ট্রের বোয়িং এর কোয়ালিটি প্রচুর নষ্ট হয়, পড়ে থাকে, অনেক বিষয় আছে। এগুলো অনেকে খায় না। প্যারিসের বা ফ্রান্সের এয়ারবাস বা এগুলোর দিকে অনেকের আগ্রহ, হোয়াট এভার, এটা ডিফারেন্ট টেকনিক্যাল আলোচনা আমি যাচ্ছি না, নট ইঞ্জিনিয়ার। কিন্তু এই যে কিনতে বাধ্য করানো, এটা কি শুধু কি এটা? সেন্ট মার্টিন বা আরো নানান বিষয় নিয়ে বিভিন্ন ধরনের ইশারা ইঙ্গিত আছে, সেগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই। অতএব আরো সেখানে স্ট্র্যাটেজি বলা হয় যে বাণিজ্য চুক্তি, কিন্তু সেখানে স্ট্র্যাটেজি শব্দটা আছে। স্ট্র্যাটেজি শব্দ বাণিজ্য চুক্তিতে থাকে না। এবং 131 বার আছে শ্যাল, এর মানে শ্যাল থাকা মানে বাংলাদেশ ওটা মানতে বাধ্য, আর উইল থাকা মানে এটা মানার বাধ্যবাধকতা নেই। যে বাংলাদেশ মানতে বাধ্য এমন আছে 131টা, আর যুক্তরাষ্ট্র মানতে বাধ্য এমন আছে সম্ভবত 6টা। তাহলে আপনি চিন্তা করেন কত বড় তাবেদারি এবং গোলামী চুক্তি। কিন্তু এই যে তাবেদারি এবং গোলামী চুক্তি, এটাকে আড়াল করার চেষ্টা করছে, ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে ইউনিবি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু পাচ্ছে না। পুরো জাতি জেনে গেছে। বিশেষ করে এখানে প্রথম আলো ডেইলি স্টারের ভূমিকাটা মজার। তারা জাতিকে এটাকে একটা তাবেদারি চুক্তি হিসেবেই বোঝাচ্ছে। কোন একটা চুক্তির বিরুদ্ধে প্রথম আলো ডেইলি স্টার লাগলে তাহলে বুঝবেন যে বিএনপির জীবন প্রথম আলো ডেইলি স্টার তামাতামা করে ফেলবে। জামাত কিন্তু এখানে লাগে না, জামাত চুপচাপ, জামাত এখানে চুপ থাকবে, এটা অন্য কারণ। এই প্রথম আলো ডেইলি স্টারই বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দিবে। বিএনপির বন্ধু না প্রথম আলো ডেইলি স্টার, বিএনপি ক্ষমতা এনেছে না, বিএনপির পক্ষে প্রচারণা চালিয়েছে না, এখন বুঝবেন মজা। আর এই চুক্তি থেকে বের হয়েও আসতে পারবে না বিএনপি সরকার, বের হয়ে আসলে বিএনপির ক্ষমতা থাকবে না। এটা একটা তাবেদারি গোলামী চুক্তি। গোলামী চুক্তি গোলাম মানতে বাধ্য, না মানলে তার চাকরি থাকে না, এরকম না মানলে বিএনপির ক্ষমতা থাকবে না। এবং এই চুক্তি গোপন রাখতে পারলো না, এবং চুক্তির একদম চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, সারা পৃথিবী এটা জেনে গেছে। ইউরোপ ক্ষুব্ধ, চীন ক্ষুব্ধ, বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ। বুঝতে পারছেন? দেখেন, খলিলুর রহমান বলছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অন্য দেশের চুক্তির সঙ্গে মিলিয়ে পড়তে বললেন পররাষ্ট্রমন্ত্রী। আমি একটা কথা আগে বলেছি, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান অত্যন্ত মেধাবী একজন মানুষ, বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ মেধাবী পররাষ্ট্রমন্ত্রী। তার যে মেধা, তার যে যোগ্যতা, তার যে ডিপ্লোমেসি, তার যে কেরিয়ার, তার যে রেজাল্ট, তার যে একাডেমিক দক্ষতা, তার যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তার যে উপস্থিত বুদ্ধি, নেগোসিয়েশন স্কিল, এগুলো বাংলাদেশের কোনো নিকট অতীতে কোনো পররাষ্ট্রমন্ত্রী ছিল না। এই জন্য বাংলাদেশের ইতিহাসে সেরা পররাষ্ট্রমন্ত্রী তাকে আপনি বলতে পারেন। কিন্তু এই মেধা তো ভালো কাজে ব্যবহার করছে না, এটা তো আমেরিকার দালালির ক্ষেত্রে ব্যবহার করছে। আর এরকম আমেরিকা যাদেরকে এরকম দালাল হিসেবে বড় বড় পদে বসায়, তারা শ্রেষ্ঠ মেধাবী হয়। এই জন্য তার মেধা ব্যবহার করে উল্টোপাল্টা ভুজুং বাজুং ব্যাখ্যা দিচ্ছে আমাদেরকে। এই ব্যাখ্যাটার একটু জবাব দিই। দেখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির ন্যায্যতা বুঝতে অন্যান্য দেশের সঙ্গে মিলিয়ে পড়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি উদাহরণ হিসেবে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়ার কথা উল্লেখ করেন। মানে তিনি বলছেন, দেখেন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া তারাও এরকম চুক্তি করেছে। আরে ভাই, তারা আর আমরা কি এক? তাদের ভৌগোলিক অবস্থান আমাদের ভৌগোলিক অবস্থান এক, তাদের সাথে ভারত চীনের বর্ডার, পাকিস্তানের বর্ডার, আমাদের সাথে ভারত চীন পাকিস্তানের অবস্থান কি এক? আমাদের সাথে ইউরোপের সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক এক। মানে মেধাবী তো, এই জন্য তিনি সব জানেন। তো ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম কে কেমন চুক্তি করেছে। আরে কম্বোডিয়ায় গৃহযুদ্ধ হয়েছে, যুদ্ধ হয়েছে, আর কত কিছু হয়েছে। ভিয়েতনাম, তারা তো ওইরকম পুরোপুরি স্বাধীন রাষ্ট্রই না, একটা ভেজাল আছে। এটার সাথে আপনি বাংলাদেশের তুলনা করছেন। তো এটি হচ্ছে বাটপারি, যে অন্য ভৌগোলিক রিজনে অবস্থিত একটা দেশ, যাদের ফরেন পলিসি, যাদের ওরিয়েন্টেশন, যাদের বর্ডার, গ্লোবাল পজিশন, কোনো কিছুর সাথে বাংলাদেশের মিল নাই, তাদের সাথে মিলিয়ে এটার চুক্তির বৈধতা দেওয়ার চেষ্টা করছে। মানে বিষয়টা অনেকটা এরকম যে, মানে কোন একটা কাজ করলো, এটা তো অমুকেও করে, তমুকেও করে, ইবলিস করে, আজাজিল করে, এটা কোনো উদাহরণ? এইভাবে ভুজুং বাজুং বুঝিয়ে নানান ভাবে ইনিবিনে চুক্তির বৈধতা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। জনগণ বুঝে গেছে যে বিএনপি সরকার তাবেদারির চুক্তিতে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। কি তাবেদারি? ওই যে বললাম, সেন্ট মার্টিনের রহস্যজনক কথাবার্তা আছে, আবার ইঙ্গিত আছে, সরাসরি না, আবার বোয়িং কিনতে বাধ্য, এগুলো কি? আমরা তো দেখেন 17 বছর, হ্যাঁ, আর আগে থেকেই, গত স্বাধীনতার পর থেকেই আমরা ভারতের সঙ্গে আছি। হ্যাঁ, ভারত আমাদেরকে কাস্টমার মনে করে। এই দেশে স্বাধীনতার সময় 7.5 কোটি কাস্টমার ছিল, এখন ওইটা 18 থেকে 20 কোটি কাস্টমার হয়ে গেছে। এই কাস্টমারকে কেন টার্গেট করবে না? তারা তো দোকানদার, ব্যবসা বাণিজ্য করতে হবে না? আর আমাদেরকে তো কিনতেই হবে, এখান থেকে কিনি আর এখান থেকে কিনি, কিনাই খাইতে হয়। আমাদের দেশটা আমদানির উপরেই চলে। আর যেটুকু রপ্তানি করি, ওই যে জামা কাপড় রপ্তানি করি, পাট রপ্তানি করি, আরএফএলের বালতি রপ্তানি করি, অনেক কিছুই রপ্তানি করি, কিন্তু রপ্তানি করি এইটুক, আমদানি করি এইটুক। ওইটাই নজর এই বিদেশিদের। এই কাস্টমার তো আমরা, এই দোকানদারদের নজর আমাদের উপরে। 17 বছরের এই যে খরিদ্দার আর দোকানদারের সম্পর্কটা ছিল, যে এটা তো হঠাৎ ভাঙ্গা গেল 5ই আগস্টে। এবং ভাঙার সঙ্গে সঙ্গে ডক্টর ইউনূস একটা থ্রেট করছিল কিন্তু এই 7 সিস্টার নিয়ে, যে আমাদেরকে যদি শান্তিতে থাকতে না দাও,
তাহলে তোমার 7 সিস্টার কিন্তু শান্তিতে থাকবে না। শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, তোমরা রাখছো ঠিক আছে, কিন্তু চুপ থাকতে হবে। এইভাবে থ্রেট করতো না, কত বড় দেশ ভারত, ওই দেশকে আমরা থ্রেট করতাম। আমাদের স্বাধীনতার সময় কিন্তু তারা সহযোগিতা করছে, তারপরে আমরা থ্রেট করছি। গত 18 মাস ইউনূস সরকারের 18 মাস কিভাবে আমরা তাদের সঙ্গে ব্যবহার করছি, কিভাবে চলছি, ব্যাপারটা বুঝেন। তখনই আমার মাথার মধ্যে ঢুকছে, আচ্ছা এই যে ডক্টর ইউনূসের এই শক্তিটা কোথায় পাইলো? হ্যাঁ, এত বড় একজন, ধরে নেন ওই যে মেয়েটার মতো একটা বড় ডনের সাথে আপনি সম্পর্ক করছিলেন, 17 বছরের সম্পর্ক ছিল, 54 বছরের সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আপনি ভাঙ্গা দিবেন, ওই ডন কি আপনাকে ছাইড়া দিবে? নিশ্চয়ই ছাইড়া দিবে না। তার মানে আমাকে আরেকটা বড় ডন ধরতে হবে। সে কে? মনে করেন ডোনাল্ড ট্রাম্প, বড় ডন ধরছি আমি। হ্যাঁ, আমার বড় ভাতার, এখন তুই কি করবি? এই ভাতারকে দিয়ে ওই ভাতারকে, আগের ভাতারকে সেট করুন, চোপ বেটা। অর্থাৎ বড় ভাতার বইলা দিবে, এই কাস্টমার গুলা কিন্তু এখন আমার, তুমি কোনো কথা বলবা না, আমার সাথে সম্পর্ক হয়েছে। মানে বড়টা ধরছি আমি। এই বড়টা ধরার কারণেই কিন্তু এই যে একটা চুক্তি শুনতেছেন না, যে পুরা বাংলাদেশ বেচা দিয়া চলে গেছে ডক্টর ইউনূস। হ্যাঁ, বাংলাদেশ বেচা দিয়া গেছে, তো এরকম একটা গুজব চারিদিকে ছড়ায় গেছে। কিন্তু যদি বেচা দিয়া যায়, এই সংসদে আমরা গত 2 মাস যা দেখলাম, এখানে কেন প্রতিবাদ হইল না? কিন্তু ইদানিং দেখবেন টক শোতে গেলেই এই চুক্তি নিয়ে কথা বলতেছে। বিশেষ করে ওই যে আনিস আলমগীর সাহেব আছে না, যারা জেলে নিছিল, সে কিন্তু ভাই, তারা আপনি সাধারণ একটা প্রশ্ন করবেন যে ভাই কেমন আছেন, বলবে কিভাবে ভালো থাকবো। ডক্টর ইউনূস কি ভালো রাখার কোনো রাস্তা রেখে গেছে? মানে আপনি জিজ্ঞাসেন কেমন আছেন, সে বলতেছে ডক্টর ইউনূস ভালো থাকতে দেয় নাই। মানে ডক্টর ইউনূসকে আনবেই উনি। আরেকজন আছে এই যে আব্দুল নুন তুষার, উনারও একই প্রশ্ন, এই চুক্তি কিভাবে করলো? এই দেশটাকে তো ধ্বংস করে দিল, আমাদেরকে তো গোলাম বানায় ফেলাইলো। ডক্টর ইউনূসের বিচার হওয়া উচিত। সবাই বিচার চায়, কিন্তু ডক্টর ইউনূস তো ওর হাত থেকে বাঁচার জন্য বড়টা ধরছে। হ্যাঁ ভাই, ওই যে ওই মেয়েটা যেভাবে ভাতার বদলি করতো, এইভাবে ভাতার বদলি করছে। আমরা কিন্তু ওই আগের জায়গায় রয়ে গেলাম, কাস্টমার। হ্যাঁ, কাস্টমার। এই যে চুক্তিপত্র করছে, সবই তো তারা বিক্রি করবে, তারা দোকানদার, আমরা আমদানি করুম। এবং এর মধ্যে 14টা প্লেনও কিনতে হবে, বোয়িং কিনতে হবে 14টা, এরকম অনেক পণ্যই তাদের কাছ থেকে আমদানি করতে হবে। এখন কথা হচ্ছে এই চুক্তিটা ভালো না মন্দ, এটা কিন্তু বিচার করতে হবে। এটা আমাদের জন্য মঙ্গলজনক, মনে করেন আমরা আমেরিকা থেকে কিনলাম না, আরেকটা দেশ থেকে তো কিনতে হবে, কিন্তু এই চুক্তিটা কি ভালো হইলো না মন্দ হইলো, এটা তো সামনে তুইলা ধরতে হবে। কে তুইলা ধরবে? কেউ সামনে তুইলা ধরে না। এই যে উপদেষ্টা আসিফ নজরুল, আইনের টিচার, হ্যাঁ, এই আইনের টিচারও বলে কি চুক্তি হয়েছে আমি জানি না। এরা যায়, যাকে জিজ্ঞাসা করবেন সে বলে যে আমি জানি না। মনে হইতেছে ডক্টর ইউনূস একা এই চুক্তি করছে। ভাই ব্রাদার, সবাই জানতো, বিএনপিও জানতো, জামাত ইসলামও জানতো, এনসিপিও জানতো, কারণ আমরা জনগণও তো জানতাম, আমরা তো কানা ঘুষা শুনতেছিলাম। নির্বাচনের 3 দিন আগে কেন করলো? তার মানে কি নির্বাচন হয়ে যাওয়ার পর এই চুক্তি যদি না হয়, এই কারণেই তো 3 দিন আগে করছে। আবার শুধু চুক্তি করে নাই, এই চুক্তি পাহারা দিবার জন্য একজনকে সাথে নিয়ে আসছে। উনিকে খলিলুর রহমান, উনি কিন্তু জ্ঞানী লোক। হ্যাঁ ভাই, জ্ঞানী লোক। এই যে প্রতিরক্ষা মন্ত্রী, জ্ঞানী লোক দেখেই কিন্তু দেখেন আগে সরকারও ছিল, এই সরকারও আছে। আজকে বোধ গেল উনি চীনে, এর আগে ইন্ডিয়াতে গেছিল। এখন চীনে যাওয়ার পর কি বার্তা নিয়ে আসে জানি না, কিন্তু এই চুক্তি পাহারা দিবার জন্যই কিন্তু উনি আছে। এই যে আপনারা বলতেছেন ডক্টর ইউনূস দেশটা বিক্রি করে দিয়ে গেছে, গত সরকারের সবাই বিচার হওয়া উচিত। হ্যাঁ, আসিফ নজরুলের বিচার হওয়া উচিত, আর ওনার বিচার হইলে খলিলুর রহমান সাহেবের বিচার হবে না? ওনারও তো বিচার হওয়া উচিত, কারণ উনিও তো জড়িত ছিল এই চুক্তির সাথে। আর প্রধান আসামিকে ডক্টর ইউনূস, তাকেও তো ধরা উচিত। কেন ধরতেছে না? কেন সবাই মুখ খুলতেছে না? মুখ খুললে চাকরি থাকবে কিনা, সেটাই হলো বড় কথা ভাই। হ্যাঁ, বললাম না, ওই যে এক ডন ছেড়ে আরেক ডনরে ধরছে। মুখ খুললে চাকরি থাকবে না, গদি টিকানো কঠিন হয়ে যাবে। তো যার জন্য দেখেন সবাই চুপচাপ। আমি আবার এটার সাথে একমত, চুপ থাকাই ভালো, চুপ থাকাই ভালো ভাই। হ্যাঁ, এই মুহূর্তে এইসব নিয়ে কথা বললে সরকার আরো বড় বিপদে পড়ে যাবে। এমনি কিন্তু অবস্থা খারাপ। দেখেন ভাই ব্রাদার, এই যে নারায়ণগঞ্জের মধ্যে র্যাবের 2 সদস্যকে রাস্তায়, ভাই ওপেন রাস্তায় কোবাইছে। চিন্তা করা যায়, ওনারা ছদ্মবেশে ছিল, পোশাকে ছিল না, হয়তো গোপন কোনো তথ্য সংগ্রহ করতে গেছিল। ওইটা কিন্তু টের পাওয়া যায়। এই যে এইসব কিশোর গ্যাংরা টের পাওয়া যায়, কোবায়া দেয় রাস্তার মধ্যে। ভাবা যায় ভয় নাই তো, কারণ কি জানেন, নেশা পানি কইরা অস্তিত্ব শরীরের মধ্যে অন্যরকম জোশ। তো এই যে সরকার বলতেছে সমস্ত মাদক উদ্ধার করবে, সমস্ত মাদক উদ্ধার করে নিয়ে আসবে। কেমনে উদ্ধার করে নিয়ে আসবেন? এই যে দেখলাম গুলশানে একটা বারের মধ্যে যায় ঢুইকা সবাইরে ধরছে, কার কার লাইসেন্স আছে তাদের ছেড়ে দিছে, যাদের লাইসেন্স নাই তাদেরকে ধরে আনছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, ওপেন দোকান খুইলা বসা রয়েছে মদের, ওনারা মদ বিক্রি করতেছে, আর ওনারা খাইছে দেখা দোষী হয়ে গেল। মদ বিক্রিটা তাকে বন্ধ করতে হবে, নাহলে তো এটা খাবেই। তবে অনেকে আবার মনে করে মাদকের মধ্যে পড়ে না মদ হচ্ছে বড় লোকের খাবার, পার্টি দিলে মদ লাগে, বড় লোকের খাবার। আর নেশাপানি কোনগুলা?
ওই যে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, এগুলো হলো মাদক দ্রব্য। এই মাদক দ্রব্য কিভাবে বন্ধ করবেন? একটা ভিডিওতে বলছিলাম এই কারণ বাজারে রেল লাইনটা সাফ করে দেখান। এই জায়গাটা যেদিন করতে পারবেন সেদিন বুঝুম। মোহাম্মদপুর এলাকায় যেদিন সন্ত্রাস মুক্ত করতে পারবেন সেদিন বুঝুম সারা বাংলাদেশের সন্ত্রাস মুক্ত হয়ে গেছে। হ্যাঁ ভাই, এই মোহাম্মদপুর আর এই কারণ বাজার, এই দুইটা জায়গায় আগে পরিষ্কার করেন, তাইলে আমরা বিশ্বাস করুম। এই যে সামনে ঈদ আইতেছে না ভাই, দেখেন কি কি ঘটনা ঘটে। এই যে ইজারা নিয়া, এই যে পশুর হাটগুলা বসবে না, এই পুরা ঢাকা শহরে 10 থেকে 12টা বোধহয় পশুর হাট হয় যতদূর আমি জানি। এখানে ভাই টেন্ডার দেওয়া হবে, এই টেন্ডারবাজি যখন হবে না, দেখেন কত গন্ডগোল হয়। 4 কোটি 5 কোটি, এমনও শুনছি একটা নাকি হাট, একটা হাটের পশুর হাটের দাম উঠছে 12 থেকে 14 কোটি টাকা। আর ওইখানে কি স্বর্ণ বিক্রি করবে না গরু ছাগল বিক্রি করবে? আমার তো মনে হয় ওইখানে ডায়মন্ড বেচবে, সোনা বেচবে। হ্যাঁ, নাইলে এত দাম কেন? 14 কোটি টাকা দিয়ে কেন ইজারা নিবে? আর কয়েকদিন পরেই দেখেন এই পশুর হাট নিয়ে কোন পর্যায়ে গন্ডগোল হয়। হ্যাঁ ভাই, গত ঈদটা কিন্তু ভালো যায় নাই, অনেক রকম ঘটনা ঘটছে। আগামী ঈদে যেন এসব ঘটনা না ঘটে সরকারের কাছে অনুরোধ করব, ওনার প্রশাসনকে কাজে লাগাই দেন, চারিদিক থেকে মাঠে নামাই দেন এখনই। এই ঈদ উপলক্ষে যেন কোনো ট্র্যাজেডি না হয় ভাই। হ্যাঁ, কোনো ট্র্যাজেডি না হয়। এই যে রাস্তাঘাট যেভাবে আবার ভাই ওই যে দাগ দিয়ে দিল হকারদেরকে, এগুলা নিয়ে ভাই অনেক তামাশা হবে, অনেক রকম বাজে ঘটনা ঘটবে। কিন্তু যত বাজে ঘটনাই ঘটুক, পৃথিবী থেকে যেন কাউকে বিদায় করতে না হয়। পৃথিবী থেকে কাউকে কেউ বিদায় করেন না ভাই। হ্যাঁ ভাই, আইন হাতে তুলে নিয়েন না, কারো মায়ের বুক খালি করেন না কেউ, প্লিজ কারো মায়ের বুক খালি করেন না। সাবধান হয়ে যান, মানুষ অস্থির হয়ে যাইতেছে, মানুষের ভিতরে অস্থিরতা বাড়েন না, অভিশাপ নিয়েন না। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।